হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। আজকে আমি তোমাদের আরেকটা ব্যঞ্জন সন্ধির ওপর ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, এর আগে আমি তোমাদের সন্ধির ওপরে 3টে ক্লাস দিয়েছি। এক হচ্ছে সন্ধির ওপরে স্বরসন্ধির ক্লাস দিয়েছি, সন্ধির ওপরে তোমাদের ক্লাস দিয়েছি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির ওপর একটা ক্লাস দিয়েছিলাম, তারপর একটা বিসর্গ সন্ধির ওপর ক্লাস দিয়েছি। আর আজকে ব্যঞ্জন সন্ধির ওপর আর একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি। এখানে কতগুলো তোমার নিয়ম রয়েছে, যে নিয়মগুলো ফলো করে ব্যঞ্জন সন্ধি হবে। আগের যে নিয়মগুলো দিয়েছিলাম ওই নিয়মগুলো যেমন আছে, তার সাথে আরও কিছু নিয়ম যুক্ত করতে হবে, যেগুলো তোমার ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তো এই নিয়মগুলো এই দুটো ক্লাসেই আশা করি ব্যঞ্জন সন্ধি কমপ্লিট হবে, আর সব নিয়মগুলোই কভার হচ্ছে। সব ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো এইভাবে মানে দুটো ক্লাসে কভার হওয়ার পর পড়ে নিলে আশা করছি সবগুলো পারা যাবে। যেখান থেকেই সন্ধি দিক না কেন ব্যঞ্জন সন্ধি তোমরা পারবে। আচ্ছা, দেখো, ব্যঞ্জন সন্ধির 1 নম্বর নিয়মে আছে স্বরবর্ণ। আমরা জানি স্বরবর্ণ কী কী হয়। অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষৌ, এ, ও, এইগুলো হচ্ছে রি, এইগুলো হচ্ছে স্বরবর্ণ। তো সেই স্বরবর্ণ আর বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ। বর্গ মানে যে কোনো বর্গ। 5টা তো আমাদের বাংলা গ্রামারে 5টা বর্গ রয়েছে। সেই বর্গগুলো আমরা জানি কি কি আছে। ক বর্গ, চ বর্গ, তারপর কি আছে ট বর্গ, তারপর আছে আমাদের ত বর্গ, তারপর হলো প বর্গ। তো 5টা বর্গর 5টা করে বর্ণ রয়েছে। সেই বলছে যে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ, অর্থাৎ ক বর্গ যদি ধরে নিই তাহলে গ, তৃতীয়, চতুর্থ হলো ঘ, আর পঞ্চম হলো উঙা। কিংবা দেখো, অন্তস্থ জ, র, ল, ব, হ, এইগুলো যদি পরে থাকে মানে যুক্তর পরে। সন্ধি যখনই করে থাকি তখন দুটো পদের মধ্যে কাজ। আমি আগেও বলেছি, আজকেও বলছি। প্রথম পদ যুক্তর আগে, আর দ্বিতীয় পদ সেটা হলো যুক্তর পরে। এবার প্রথম পদ যেটা যুক্তর আগে আছে সেটার কিন্তু দ্বিতীয় বর্ণ, আর যুক্তর পরে যে পদটা থাকে সেটাকে বলা হয়ে থাকে দ্বিতীয় পদ, যার প্রথম বর্ণের সাথে সন্ধির নিয়মাবলী খাটে এবং কাজগুলো হয়। তো সেক্ষেত্রে দেখো বলছে অন্তস্থ জ, র, ল, ব, হ যদি পরে থাকে, পরে মানে যুক্তর পরের পদটাতে যদি থাকে প্রথম বর্ণে, তাহলে কিন্তু বর্গের প্রথম বর্ণ স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। বর্গের প্রথম বর্ণ কোনটা? মানে যুক্তর আগে যে পদটা রয়েছে, যেটা মানে দ্বিতীয় বর্ণের সাথে কাজ হচ্ছে, সেখানে যদি বর্গের প্রথম বর্ণ থাকে, যেমন ক থাকে, ত থাকে, প থাকে, ট থাকে বা চ থাকে, এই 5টা বর্গের যদি প্রথম বর্ণগুলো থাকে তাহলে সেই স্থানে কিন্তু তৃতীয় বর্ণ হয়ে যাবে, ওই বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাবে। দেখো, বুঝতে অসুবিধে যদি হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি আবার মানে নিয়মটা বুঝিয়ে দেব। কিন্তু তোমরা উদাহরণগুলো ফলো করো। দেখো, দিকযুক্ত অন্ত, এটা দিকে হয়ে গেছে, ওটা কিন্তু দিক হবে। হ্যাঁ, দিকযুক্ত অন্ত হবে দিগন্ত। আচ্ছা দেখো, বর্গের প্রথম বর্ণ কোনটা? এখানে ক, যেটা হলো প্রথম পদের দ্বিতীয় বর্ণরূপে রয়েছে। এটার ক্ষেত্রেই বলা হচ্ছে এটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে তোমার বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাচ্ছে, গ হয়ে যাচ্ছে। দিকযুক্ত অন্ত তাই হবে দিগন্ত। আর যুক্তর পরে কি আছে দেখো, স্বরবর্ণ। স্বরবর্ণ কোনটা? অ। বুঝতে পারা গেছে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় উদাহরণে। ষট যুক্ত আনন, সেক্ষেত্রে হচ্ছে স্বরানন। ষট যুক্ত আনন, সেক্ষেত্রে হচ্ছে স্বরানন। আশা করছি বুঝতে পারছো। জগৎ যুক্ত ইস হচ্ছে জগদীশ। জগতের খণ্ডেত্বটা দেখো ত হিসাবে কিন্তু আমরা ধরে নিই।
ত হিসাবে কেন ধরে নিই? ওটা হলো আমাদের বর্গের প্রথম বর্ণ ত। জগৎ, তাই বর্গের জগৎ বানানো কিন্তু খণ্ডের ত দিয়েই হয়, তাই খণ্ডের তটা ত হিসাবে যদি নিই তাহলে তটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, জগৎ যুক্ত ইস হয়ে যাচ্ছে জগদীশ। আচ্ছা, এবার দেখো ত থ দ, এখানে দ হয়েছে তাই হচ্ছে জগদীশ। উত যুক্ত জম হয়ে যাচ্ছে উদ্যম, উত যুক্ত জম হচ্ছে উদ্যম। দেখো পরের উদাহরণটা দিকযুক্ত দর্শন, দিগদর্শন, সবগুলো এখানে কিন্তু হসন্ত হবে। প্রথম যে উদাহরণটা আছে তোমাদের দিকযুক্ত অন্ত, সেখানেও কিন্তু কয়ের তলায় হসন্ত হবে। ব্যঞ্জন বর্ণ যখনই হবে তখনই কিন্তু ব্যঞ্জন বর্ণের তলায় হসন্ত হবে, অবশ্যই তোমরা হসন্ত দেবে। স্বরধ্বনি যখন হতো, স্বরধ্বনি না স্বরবর্ণের যখন আমরা স্বরসন্ধি করেছি তখন কিন্তু আমরা হসন্ত দিইনি, কারণ স্বরবর্ণে কখনো হসন্ত হয় না। অ বলো আ বলো এগুলোর ক্ষেত্রে বা হর্ষই দীর্ঘই যেগুলো আমাদের স্বরবর্ণ তার ক্ষেত্রে হসন্ত হবে না, হসন্ত হবে একমাত্র ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। দেখো দিকযুক্ত দর্শন দিগদর্শন, ষটযুক্ত ঋতু ষড় ঋতু, বাকযুক্ত দেবী বাগদেবী। আশা করি তোমাদের প্রথম নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমি আসছি দ্বিতীয় নিয়মে। বলছে দন্তেন্ন অথবা ম যদি থাকে পরে থাকলে, মানে যুক্তর পরে, যদি বলে আগে তাহলে বুঝে নিতে হবে যুক্তর আগে যে পদটা আছে সেই পদ বা শব্দটা রয়েছে সেইটার ক্ষেত্রে বলছে। আর যুক্তর পরে যদি পরে বলে তাহলে বুঝতে হবে যুক্তর পরে যে পদরা রয়েছে তার কথা এখানে বলা হচ্ছে। তাহলে দন্তেন্ন অথবা ম পরে থাকলে বর্গের প্রথম বর্ণ স্থানে সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। বর্গের প্রথম বর্ণটা পাল্টে যায়, পাল্টে গিয়ে কি হয়, সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। অর্থাৎ যদি ক বর্ণ হয়, ক যদি থাকে ক স্থানে কিন্তু উয়া হয়ে যাবে, পঞ্চম বর্ণ হচ্ছে তোমার উয়া। বোঝা গেছে? দেখো উদাহরণ হচ্ছে জগৎযুক্ত নাথ হয়ে গেছে জগন্নাথ। ঠিক আছে, দেখো এখানে আমি একটা উদাহরণ বুঝিয়ে দিচ্ছি পরপর, তাহলে উদাহরণগুলো তোমরা বুঝতে পারবে। জগতের খণ্ডেত্বটা যেহেতু ত হিসেবে নিচ্ছি তাই ত হলো ত বর্গের প্রথম বর্ণ। তারপর দেখো যুক্তর পরে আমাদের দন্তেন্ন আছে, বলা আছে ফর্মুলাতে যে দন্তেন্ন অথবা যদি ম থাকে, তা দন্তেন্ন থাকার ফলে কি হয়েছে, ওটা কি আমাদের পঞ্চম বর্ণ হয়ে গেছে, অর্থাৎ যুক্ত হয়ে গেছে। পঞ্চম বর্ণ কোনটা? তয়ের পঞ্চম বর্ণ হচ্ছে তোমার ত বর্গের দন্তেন্ন, তাহলে জগৎযুক্ত নাথ ওই দন্তের নয় হয়ে গেছে, যুক্ত ব্যঞ্জন এখানে হয়ে গেছে জগন্নাথ। দেখো দিকযুক্ত মণ্ডল দিগমণ্ডল, আমরা কিন্তু দিগমণ্ডল বলে থাকি কিন্তু কথাটা আসলে কিন্তু দিগমণ্ডল। সন্ধি করার সময় কিন্তু দিকযুক্ত মণ্ডল করতে হবে, দয় হর্ষই কয় হসন্ত, দিকযুক্ত মণ্ডল দিগমণ্ডল। দেখো ষটযুক্ত মাস হচ্ছে ষণ্মাস, ষটযুক্ত মাস হলো ষণ্মাস। ট ঠ ড ঢ দন্তের ন, ঠিক আছে, ত থ দ ধ দন্তের ন, ট ঠ ষণ্মাস মূর্ধন্য, ট ঠ ড ঢ মূর্ধন্য, মূর্ধন্যয়ে ময়ে আঁকা দন্তেশ্ব ষণ্মাস। দেখো দিকযুক্ত নির্ণয় দিং নির্ণয়, বাকযুক্ত ময় হবে বাংময়। হসন্ত যেখানে পড়েনি তোমরা একটু হসন্তগুলো দিয়ে নিও। জগৎযুক্ত মাতা হচ্ছে জগন্মাতা, জগন্মাতা, আমরা কিন্তু জগন্মাতা বলে থাকি কিন্তু কথাটা আসলে জগন্মাতা। হ্যাঁ, বর্গের জ গ দন্তের নয় ময়ে আঁকা তয়াকা জগন্মাতা, তটা এখানে কিন্তু দন্তের ন হয়ে গেছে বর্গের পঞ্চম বর্ণ, তাহলে জগন্মাতা হয়ে গেল। আসছি আমি দ্বিতীয় স্লাইডে। দেখো তৃতীয় যে মানে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা হলো ট বা ঠ যদি থাকে, ট বা ঠ যদি পরে থাকে তাহলে ত বা দ স্থানে ট হয়। দেখো এটা কিন্তু একটা নিয়ম খুব ভালো মনে রাখা, খুব ইম্পর্ট্যান্ট, যেটা হলো ট বা ঠ যদি থাকে তার জায়গায় ত যদি সেখানে পরে যুক্তর পরের পদে যদি থাকে প্রথম বর্ণে, সেক্ষেত্রে কিন্তু ত বা দ যদি থাকে সেই ত বা দয়ের জায়গায় কিন্তু ট হবে, ড যদি পরে থাকে। ঠিক আছে, দেখো কেমন, তদযুক্ত টিকা কি হয়ে গেছে, টট্টিকা। তদ মানে দ আছে, তো এখানে দ প্রথম পদের, দেখো এখানে যুক্তর আগে যেটা আছে দ, দ প্লাস
টিকা বলেছে ট বা ঠ থাকলে পরে, অর্থাৎ ট আছে, কি হয়ে গেছে, ট হয়ে গেছে, দয়ের স্থানে টট্টিকা, কি হয়েছে, টট্টিকা। তারপর দেখো বৃহৎ যুক্ত ঠক্কুর, কি হয়েছে, বৃহৎ ঠক্কুর। তারপরে দেখো উৎযুক্ত ডিন হয়ে গেছে উড্ডিন। ডও যদি পরে থাকে সেক্ষেত্রেও কিন্তু হয়, ড হয়ে যাবে, এই যে উৎযুক্ত ডিন, উড্ডিন হলো। আচ্ছা দেখো 4 নম্বর ফর্মুলায় কি বলছে, মূর্ধন্যশয়ের পর ত বা থ যদি থাকে তাহলে ত স্থানে ট, থ স্থানে ঠ হয়। কেমন দেখো, মূর্ধন্য স আছে বৃষ যুক্ত তি, ত আছে, তো তাহলে আগের, আমরা জানি আগের পদের বর্ণটাই চেঞ্জ হবে, দ্বিতীয় বর্ণটা, তাহলে মূর্ধন্য সটা চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে ট, তাহলে ত যেহেতু আছে সেই জন্য হয়েছে ট, বৃষ যুক্ত তি হয়ে গেছে বৃষ্টি। দেখো শস যুক্ত থ, এক্ষেত্রে কিন্তু থ আছে, তাহলে মূর্ধন্যষটা কি হয়ে যাবে, ফর্মুলা দেখবে ঠ হয়ে গেছে, তাহলে থ যদি থাকে তাহলে হয়ে যাবে শস যুক্ত থ ইজিক্যাল টু হয়ে যাচ্ছে ষষ্ঠ। দৃশ যুক্ত তি হচ্ছে দৃষ্টি, একই নিয়ম ফলো করে। দেখো 5 নম্বরে কি বলছে, স্বরবর্ণের পর এ থাকলে চয় ছ হয়, স্বরবর্ণের পর, যেমন দেখো মক ময় হর্ষৌ খ, মুখ, তো মুখযুক্ত ছবি, মুখচ্ছবি। তরুযুক্ত ছায়া, তরুচ্ছায়া। বিযুক্ত ছেদ, বিচ্ছেদ। একযুক্ত ছত্র, একচ্ছত্র। স্বরবর্ণের পর যদি এ থাকে বা স্বরবর্ণই যদি থাকে, স্বরবর্ণ কোনটা এক্ষেত্রে আসছে দেখো, এক এক যুক্ত ছত্র, একচ্ছত্র, একচ্ছত্র, অ, চয় ছ হয়ে যাচ্ছে, এক এক অ, তারপর আসছে ছ, ছ যদি থাকে, এটা এ দেওয়া আছে, স্বরবর্ণের পর যদি এটা ছ থাকে হবে, হ্যাঁ এটা এ নয়, এটা ছ থাকে হবে, এটা একটু কিন্তু মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। স্বরবর্ণের পর যদি ছ থাকে তাহলে হবে চয়ে ছয়ে, যেমন মুখযুক্ত ছবি, মুখচ্ছবি, ছ আছে তাই চয় ছ হয়ে গেছে। তরুযুক্ত ছায়া, ছ আছে তাই তরুচ্ছায়া হয়ে গেছে। বিযুক্ত ছেদ, বিচ্ছেদ হয়েছে। একযুক্ত ছত্র, একচ্ছত্র বা একযুক্ত ছত্র হয়ে গেছে একচ্ছত্র। কেন ছয় ছ হয়েছে, যেহেতু যুক্তর পরে কিন্তু ছ আছে, সব ক্ষেত্রে দেখো ছ আছে, সুতরাং তোমরা এই ফর্মুলা প্রথমে স্বরবর্ণের পর এ দেখে ঘাবড়ে যেও না, ওটা কিন্তু মিস্টেক হয়েছে, ওটা তোমরা ছ করে নিও, খাতায় যখন লিখবে বা পড়বে, যখন আমি বারবার বলে দিচ্ছি তোমরা ওটা কিন্তু ছ হিসেবে করবে। দেখো উদাহরণগুলো বুঝতে পারছো। আযুক্ত ছাদন হবে আচ্ছাদন, ঠিক আছে। এই গেল আমার 5 নম্বর ফর্মুলা। দেখো 6 নম্বর ফর্মুলায় কি আছে, লয়ের পর, ল যদি পরে থাকে তাহলে ত ও দ স্থানে কিন্তু ল হয়, ল যদি পরে থাকে তাহলে ত আর দ স্থানে কিন্তু ল হয়। যেমন দেখো এই ফর্মুলাটা আমি তোমাদের আগের ক্লাসেও কিন্তু বলেছিলাম যে উৎযুক্ত লিখিত হয়ে যাচ্ছে উল্লিখিত, ল অর্থাৎ দুটো ল মিলে কিন্তু যুক্ত ব্যঞ্জন হয়ে গেছে উল্লিখিত। তদযুক্ত লিখিত, যেহেতু দেখো ত আছে, উৎটা ত আছে, আবার তদে কিন্তু দ আছে, আর পরে কিন্তু ল আছে, ওই দ আর ল মিলে হয়ে গেছে ল, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন কিভাবে আসছে সেটা একটা কিন্তু তোমাদের ফর্মুলা ছিল, ওটা যুক্ত ব্যঞ্জনের ফর্মুলা ছিল, ওই ফর্মুলাটাই কিন্তু এই ফর্মুলাটা, ঠিক আছে, কিন্তু আলাদাই হবে, ওইটা কিন্তু আলাদাই ফর্মুলা, ওটার ক্ষেত্রে কিন্তু যুক্ত ব্যঞ্জনই হবে, কিন্তু ব্যাপারটা একই। আর এইটার ক্ষেত্রে কিন্তু তোমার যুক্ত ব্যঞ্জনের কথা বলছে না, খালি বলছে ত বা দ এর স্থানে কিন্তু ল হবে। এবার দেখো তদযুক্ত লিখিত হচ্ছে তল্লিখিত, তদযুক্ত লীলা হলো তল্লীলা। দেখো 7 নম্বরে কি বলছে, বর্গে প্রথম বা দ্বিতীয় বর্ণ থাকলে তৃতীয় বা চতুর্থ স্থানে সেই বর্গের প্রথম বর্ণ হয়। বর্গে প্রথম বা দ্বিতীয় বর্ণ যদি থাকে, বর্গ মানে ধরো ক বর্গ বা প বর্গ, তার প্রথম ধরো ক বর্গের ক, প বর্গের প, বা দ্বিতীয় ক বর্গের খ বা প বর্গের প, ফ যদি থাকে তাহলে তৃতীয় বা চতুর্থ স্থানে সেই বর্গের প্রথম বর্ণ হবে।
কি হবে দেখো, হৃদ যুক্ত কমল। এখানে দেখো প্রথম বর্ণ কিন্তু নেই, প্রথম বর্ণ কি আছে, হৃদ হচ্ছে ত থ দ, ত বর্গের তৃতীয় বর্ণ রয়েছে হৃদ, তৃতীয় বর্ণ এখানে কিন্তু যুক্ত হয়েছে, দ আছে। তার সাথে কি আছে দেখো, কমল, ক হচ্ছে প্রথম বর্গের প্রথম বর্ণ, ক বর্গ প্রথম বর্গ, ঠিক আছে। তো প্রথম বর্ণ ক আছে, দুটো যখন থাকছে তখন কি হচ্ছে, তৃতীয় বা চতুর্থ স্থানে কিন্তু সেই বর্গে অর্থাৎ দয়ের স্থানে কিন্তু, যেহেতু তৃতীয়, এটা তৃতীয় স্থান, তো তৃতীয় বর্ণ, তাই তৃতীয় স্থান, বর্গের তৃতীয় স্থান হলো দ, তো সেই স্থানে কি হয়ে যাচ্ছে, ত হয়ে যাচ্ছে, সেই বর্গের প্রথম বর্ণ হচ্ছে দ বর্গ, হচ্ছে দ বর্গ, দ যে বর্ণটা কোন বর্গের, ত বর্গের, তাহলে প্রথম বর্ণ কোনটা হবে, ত হবে, সেই জন্য হচ্ছে হৃদ কমল। আশা করি বুঝতে পারছো প্রত্যেকে। ক্ষুধাযুক্ত পিপাসা হয়ে গেছে ক্ষুধ পিপাসা, ওই একই ফর্মুলা, একই নিয়ম। দেখো একটুখানি ক্ষুধা, ধ হচ্ছে ত থ দ ধ, এক্ষেত্রে কিন্তু চতুর্থ বর্ণ আছে, আর যুক্তর পরে দেখো প আছে, অর্থাৎ প্রথম বর্ণ আছে, এক্ষেত্রে কি হবে, ওটা কিন্তু বদলে গিয়ে তোমার কি হয়ে যাবে, সেই বর্গের প্রথম বর্ণ হয়ে যাবে। তাহলে প্রথম বর্ণ কি, ধ, তো চতুর্থ বর্ণ কোন বর্গের, ত বর্গের, তাই তো, তাই ক্ষুধ পিপাসা হয়ে গেছে, ত অর্থাৎ খণ্ডের ত, বারবার বলছি খণ্ডের ত হিসেবে নেওয়া হয়। আচ্ছা, আটেরটা দেখো, সম ও পরি এই দুটো উপসর্গ আছে, এই দুটো উপসর্গের পর যদি ক্রি ধাতু থাকে, এই দুটো উপসর্গের পর যদি ক্রি ধাতু থাকে, তাহলে কিন্তু দেখো উপসর্গের পর দন্তেস্ব বা মূর্ধন্যস্বয়ের আগম হয়। কেমন দেখো ব্যাপারটা, সমযুক্ত কৃত, হ্যাঁ, যদি ক্রি ধাতু বা কৃত ধাতু থাকে, হ্যাঁ, ক্রি ধাতুকেই বলা হয় কৃত ধাতু, ক্রি বা কৃত যদি থাকে, তাহলে কিন্তু উপসর্গের পরে, উপসর্গ মানে প্রথমে আমি সম বা পরি যুক্ত করছি, যুক্তর আগের যে পদটা ওটা হচ্ছে সম বা পরি, তো ওইটার ক্ষেত্রে কি হবে, ওই উপসর্গের পর দন্তেস্ব বা মূর্ধন্যস্বয়ের আগম আসবে। যেমন দেখো আগম হবে কিভাবে, সমযুক্ত কৃত, ক্রি ধাতু, সমযুক্ত কৃত, সম হচ্ছে উপসর্গ, সমযুক্ত কৃত হয়ে গেছে সংস্কৃত, দন্তেস্বয়ের আগম হয়েছে, মানে দন্তেস্ব যুক্ত হয়েছে নতুন, তাহলে এটা একটা ব্যঞ্জন বর্ণের আগম হলো দন্তেস্ব। পরিযুক্ত কার হয়ে গেছে পরিষ্কার, এক্ষেত্রেও দেখো দন্তেস্ব এসেছে। সমযুক্ত বায় হয়ে গেছে সমযুক্ত কার, এটা কিন্তু বায় লিখেছি, বায় হয়ে গেছে ভুলবশত, এটা সমযুক্ত কার হবে, হ্যাঁ, সমযুক্ত কার সংস্কার, সমযুক্ত কার সংস্কার। পরিযুক্ত কৃত হয়ে যাচ্ছে পরিষ্কৃত। দেখো পরিষ্কার বানান কিন্তু, পরিষ্কার বানান কিন্তু পর অয়হস্যই মূর্ধন্য কয় আকার র, পরিষ্কার, এখানে মূর্ধন্য স্বয়ের কিন্তু আগম হয়েছে। আর পরিযুক্ত কৃত যেটা, সেক্ষেত্রে কিন্তু দেখো পরিষ্কৃত, দন্তেস্বয় কয়েরই ত, পরিষ্কৃত, দুটো বানানে কিন্তু একটু হেরফের আছে, তোমরা দেখে করবে। পরিযুক্ত কৃত হয়ে গেছে পরিষ্কৃত, হ্যাঁ, উচ্চারণ কিন্তু তোমরা ঠিক করে, দন্তেস্বয়ের উচ্চারণ আর তালবেস্বয়ের উচ্চারণ কিন্তু খুব সুন্দরভাবে করবে। তালবেস্ব আলাদা উচ্চারণ হয়ে থাকে, আর দন্তেস্ব স্বয়ের উচ্চারণ কিন্তু আলাদা হয়ে থাকে, দন্তেস্ব। দেখো পরিষ্কৃত, পরিযুক্ত কৃত হয়ে গেছে পরিষ্কৃত, এখানে দন্তেস্বয়ের কিন্তু আগম হয়েছে। তাহলে বোঝা গেল উপসর্গ কোথায় কোথায় ব্যবহার করলে কখন কখন দন্তেস্ব আসছে, কখন কখন মূর্ধন্যস্ব আসছে, সেগুলো আশা করি বোঝা গেছে। এই চারটে উদাহরণ দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। এবার তোমাদের একটা কথা বলি, তোমরা এই সন্ধির ক্লাসগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাটেন্ড করো। আর একটা কথা বলি, সেটা হলো নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ে এবার আমি আরেকটা ক্লাস নিয়ে আসব। নিপাতনে সিদ্ধ সন্ধি তোমাদের আমি একটা ক্লাস এবার দেব, তার আগে বিসর্গ সন্ধির আরেকটা ক্লাস আমার দেওয়ার ইচ্ছে আছে। বিসর্গ সন্ধি আর নিপাতনে সিদ্ধ সন্ধি ক্লাসটা দিলেই তোমাদের আমার ক্লাস নেওয়া, সন্ধির ক্লাস অন্তত নেওয়া কমপ্লিট হচ্ছে। আর দুটো সন্ধির ক্লাস নিলেই আমার তোমাদের কমপ্লিট হবে। তারপর আমি কিন্তু সন্ধির ওপর তোমাদের একটা মক টেস্ট নেব, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে কিন্তু উত্তরগুলো দেবে, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।